আমার ইজ্জত বাঁচাতে বা জীবনটা বাঁচাতে একটা ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমি তো ফিরে আসবোই ইনশাল্লাহ। আমার মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না, আমি আসবো, সময় হলে আসবো। তবে তার আগে এতদিন তারেক জিয়া, খালেদা জিয়া, তাদের এত নাম শুনেছেন আপনারা, তাদের আমলটা একটু দেখেন। কারণ না দেখা পর্যন্ত তো আপনারা বুঝবেন না। যেমন ইউনূস সম্পর্কে যখন আমি কিছু বলতাম তখন কেউ বিশ্বাস করতে চাইতো না। 2018 সাল থেকে সে চক্রান্ত করে যাচ্ছে। 2007 সালে নিজে দল করার চেষ্টা করেছে। 2011 সাল থেকে তার চেষ্টাই ছিল কিভাবে আমাকে ক্ষমতাচ্যুত করবে বা হত্যা করবে। 24-এ এসে পেরেছে। সে 11 সাল থেকে যেটা চেষ্টা 24-এ এসে করতে পারলো। তারপর যখন বেঁচে আছি, ইনশাল্লাহ একদিন বাংলাদেশে আসবো, বাংলাদেশের মানুষের জন্য ঠিকই আবার আমরা উন্নত জীবন দিতে পারবো, এ বিশ্বাস আমার আছে। ভোট একটা হলো, ভোটে ভোটাররা ভোট না দিলেও 59% ভোট পড়ে গেছে। 3.5 ঘন্টা পরে 14% ভোট, আর তারপরে পরে 59%। কাজে কি হারে চুরি! আওয়ামী লীগ আমলের ইলেকশন 14, 18, 24 নিয়ে প্রশ্ন যারা তোলে, তাদের কাছে আমার প্রশ্ন যে এই ইলেকশনটা কেমন হলো দেখলেন তো? ভোট কারচুপি কাকে বলে? আমাদেরকে বলা হতো দিনের ভোট রাতে, আর এখন আমরা কি দেখলাম? দিনের ভোট সন্ধ্যা, আগের দিনের সন্ধ্যা থেকে শুরু, এবং গুনতে গুনতে এত বেশি হয়ে গেল, আর এমন বেসামাল যে এখনো হ্যানা ভোট সংশোধন করে যাচ্ছে আর প্রজ্ঞাপন দিয়ে যাচ্ছে। এর থেকেই তো প্রমাণ হয় যে কিভাবে কারচুপিটা হয়েছে। যদিও বিদেশিদের এনে দেখালো, লাইন করানো হলো এবং খুব ভালো ইলেকশন, তাহলে ভোটটা আসলো কোত্থেকে? অপরাধীদের ইনডেমনিটি দিয়েছে। এই ইনডেমনিটি প্রত্যাহার করে প্রত্যেকটা অগ্নিসন্ত্রাসকারী, এই খুনিদের বিচার করতে হবে, এবং এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে দিতে হবে, সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। আগামী 7 মার্চ এবং 17 মার্চ, 26 মার্চ, 7ই মার্চ জাতির পিতার সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ ইউনেস্কো কর্তৃক, জাতিসংঘ কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, যে ভাষণ সারা বিশ্বের 2500 বছরের যত ভাষণ জনগণকে উদ্বুদ্ধ করা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ 7ই মার্চের ভাষণ। 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন, আমরা শিশু দিবস হিসেবে উদযাপন করি। সেই শিশু দিবস হিসেবেই এটাকে উদযাপন করতে হবে, সেই উদ্যোগটা নিতে হবে। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, তারপরেই তাকে গ্রেপ্তার করে এবং পাকিস্তানে বন্দী করে নিয়ে যায়, রাষ্ট্রদ্রোহী মামলা দেয়, এমনকি ফাঁসির আদেশ দিয়েছিল। কিন্তু এর মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী, ভারতীয় বাহিনীর কাছে সারেন্ডার করে। কাজে জাতির পিতা মুক্তি পান, ফিরে আসেন দেশে। কাজে 26শে মার্চ আমরা যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করব। যে যারা নির্যাতিতা, প্রত্যেকে ওই ইউনূস যে সেই যেভাবে নির্যাতন করেছে তার একটা মামলা তার বিরুদ্ধে করতেই হবে। সবাই একটা মামলা দায়ের করবেন। মামলা যদি না নেয়, থানা যদি না নেয়, সেটাও একটা সংবাদ হবে। আর অনলাইনে আপনারা দিতে পারেন বা কোর্টে মামলা করতে পারেন, অথবা রেজিস্ট্রি করে করতে পারেন। যেভাবে হোক একটা মামলা করে কাগজটা হাতে রাখবেন। কারণ এই কারণে যে একটা হচ্ছে সেই অপরাধীদের শাস্তি দেওয়া, আর একটা হচ্ছে আল্লাহ একটা দিন দেবেই, আমরা যে সহযোগিতা করব, সাহায্য দেব, যাদের ঘর বাড়ি পুড়িয়েছে, যাদের এরকমভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের প্রত্যেকে আমি বলবো যে সবাই একটা মামলা করে রাখেন। তাহলে যেটা দেখে আমরা সত্যিকার যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করতে পারি। তার মামলা না করলে আমরা বুঝবো কি করে যে এ তো যে কেউ এসে বলবে যে আমি ক্ষতিগ্রস্ত। এই যে প্রত্যেকে একটা মামলা করে রাখবেন, যেভাবে মামলা দিতে হবে, দিয়ে আপনারা রেখে দেবেন। এখন যদি মামলা নাও চলে, ভবিষ্যতে কাজে লাগবে, সেটা আপনারা করবেন। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে সেই 91 সাল থেকে খালেদা যে প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে আমি প্রায় 20 বছর 7 মাস আমি প্রধানমন্ত্রী ছিলাম। এত বছর পরে, 35 বছর পরে আমাদের পুরুষ প্রধানমন্ত্রী এসেছে। আমরা দেখি কেমন দেশ চালায়। একজন এসেছিল শান্তির কথা বলে সারা বিশ্বের কি সামাজিক ব্যবসার নামে, দারিদ্রকে নাকি ইউনূস বলেছিল মিউজিয়ামে পাঠাবে। আমি যেখানে দারিদ্রের হার 18% নামিয়ে এনেছিলাম, হত দরিদ্রের হার 5% নামিয়েছিলাম, ক্ষমতায় এসে তা এখন 30-40% আবার দারিদ্রের হার বাড়িয়ে দিয়েছে। 5 কোটি মানুষকে আমি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত তুলে এনেছিলাম। ইউনূস সাহেব 6 কোটি মানুষকে দরিদ্রের সীমার নিচে নিয়ে গেছেন। এখন মিউজিয়ামে কে যাবে? তার ওই কথার উপলক্ষে তো ইউনূসকেই মিউজিয়ামে পাঠাতে হবে মনে হচ্ছে। কাজে তার বিচার একদিন হবে, এবং বিশেষ করে নারী নির্যাতনের জন্য ওর বিচার হতে হবে। যে কত বড় ক্ষতি আমাদের নারী সমাজের জন্য করে গেল। আজকে সবচেয়ে দুঃখ লাগে যে ছাত্র ছাত্রী
শিক্ষকদের অপমান করা, তাদের গায়ে হাত তোলা, তাদেরকে মারা, প্রধান নির্বাচন কমিশনকে ধরে তার গালে জুতা মারা, তাকে অপমান করা, প্রধান বিচারপতি তাকে হাত করা পরিয়ে জেলে নেওয়া, ভালো সুযোগ সৃষ্টি করে গেছে। এখন যারাই যে পদে যাবেন তাদেরকে সতর্ক থাকতে হবে, কখন কার উপরে হাত করা পড়ে, কখন কোন প্রধান বিচারপতি হাত করা পড়লো, আর কখন কার কোন নির্বাচন কমিশন এখন যারা ভোট চুরির অপরাধে ওই রাতের ভোট সন্ধ্যায় করায় তার গালেও যে জুতা পড়বে না, এই গ্যারান্টি কে দেবে? কে দেবে? সমাজে কোনো লেহাজ তমিজ নাই, আদব কায়দা নাই, কোনো মান্যগণ্য নাই, আইনের শাসন নাই, বিচার নাই, ন্যায় বিচার নাই, স্বেচ্ছাচারিতা চলছে সম্পূর্ণ। এভাবে একটা দেশ চলতে পারে না। আমার ইজ্জত বাঁচাতে বা জীবনটা বাঁচাতে একটা ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমি তো ফিরে আসবোই ইনশাল্লাহ। আমার মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না, আমি আসবো, সময় হলে আসবো। তবে তার আগে এতদিন তারেক জিয়া, খালেদা জিয়া, তাদের এত নাম শুনেছেন আপনারা, তাদের আমলটা একটু দেখেন, কারণ না দেখা পর্যন্ত তো আপনারা বুঝবেন না। যেমন ইনুস সম্পর্কে যখন আমি কিছু বলতাম তখন কেউ বিশ্বাস করতে চাইতো না। 2018 সাল থেকে সে চক্রান্ত করে যাচ্ছে। 2007 সালে নিজে দল করার চেষ্টা করেছে। 2011 সাল থেকে তার চেষ্টাই ছিল কিভাবে আমাকে ক্ষমতাচ্যুত করবে বা হত্যা করবে। 24-এ এসে পেরেছে। সে 11 সাল থেকে যেটা চেষ্টা 24-এ এসে করতে পারলো। তারপর যখন বেঁচে আছি, ইনশাল্লাহ একদিন বাংলাদেশে আসবো, বাংলাদেশের মানুষের জন্য ঠিকই আবার আমরা উন্নত জীবন দিতে পারবো। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন, এই নির্বাচন একজন অবৈধভাবে ক্ষমতা দখলকারী অধীনে নির্বাচন, যে নির্বাচনে ভোট কারচুপি মানে এখন প্রকাশ্যভাবে, যেদিন নির্বাচন তার আগের দিন সন্ধ্যা থেকেই সিল মারা, বাক্স ভরা, ব্যালটে ভরে ফেলেছিল, সেই ধরনের একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সম্পূর্ণ অবৈধ সরকারের হাতে। অবৈধ নির্বাচন, আমি জানি না এরা দেশকে কতটুকু কি দিতে পারবে, যেখানে একটা বিশাল জনগোষ্ঠী বঞ্চিত থাকলো তার ভোটের অধিকার থেকে, তার রাষ্ট্রীয় অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে। তো সেই দেশ সামনে কিভাবে এগিয়ে যাবে সেটাই এখন চিন্তার বিষয়। তো আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ দারিদ্র্য বিমোচন করেছে, আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে, শান্তি নিরাপত্তা দিয়েছে। এটাই কি আমাদের অপরাধ ছিল? সেটাই আমার প্রশ্ন। ইলেকশনের নামে একটা প্রহসন খেলে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে নাই, যেখানে আওয়ামী লীগের ভোট 53%, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করলে আর বাংলাদেশের 50 ভাগের অধিক ভোটারকে বঞ্চিত করে নির্বাচন করলে সেই নির্বাচন কখনো বৈধ হতে পারে না। অবৈধ সরকারের হাতে নির্বাচন অবৈধই থেকে যায়। আজকে দুর্ভাগ্য, বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি, তার নির্বাচন নামে যে খেলা, যে সরকার এসছে তার উপর দেশের মানুষ কোনো আস্থা বিশ্বাস রাখতে পারে না। একমাত্র আওয়ামী লীগই পারে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, আওয়ামী লীগই পারে দেশকে উন্নত করতে, আওয়ামী লীগই পারে বাংলাদেশের জনগণের শান্তি নিরাপত্তা দিতে, উন্নতি দিতে এবং অর্থনৈতিক সমৃদ্ধি দিতে। তিল তিল করে 15টা বছর যে দেশটাকে গড়ে তুলেছিলাম, মাত্র 1 বছরের মধ্যে সেই দেশ ধ্বংস। তবে আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের জনগণের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে, কারণ এত অপবাদ, এত বদনাম করা সত্ত্বেও যখনই নির্বাচন এসেছে এবং যখনই সার্ভে করেছে দেখা গেছে আওয়ামী লীগ, এমনকি আওয়ামী লীগ 53% ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে। এত অপবাদ, এত কিছুর পরেও, নির্যাতনের পরেও, কারণ মানুষ আওয়ামী লীগকেই চায়, আওয়ামী লীগের উপরই তাদের আস্থা। এবং বাংলাদেশের মানুষ জানে যে একমাত্র আওয়ামী লীগই পারবে তাদের জীবন মান উন্নত করতে। আমাদের সকল অর্জিত অর্থনীতি সম্পূর্ণভাবে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে বাংলাদেশ যখন এত বেশি মানে সমৃদ্ধশালী ছিল, আজকে সেটা সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেল। আমার শুধু এটাই দুঃখ লাগে যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই লাখো শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমার ভাষা শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি, আজকে তাদের অবদান সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। আজকের বাংলাদেশ এখন অন্যের কাছে করুণা ভিক্ষা করার দেশ হয়ে গেছে। এই দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেল সে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে যার ক্ষমতা আরোহণ, ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর নির্বাচনে আজকে যারা এসেছেন তাদের হাতেও আমরা দেখেছি অতীতে জঙ্গি বাহিনীর সৃষ্টি, গ্রেনেড হামলা, বোমা হামলা,
দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন, এই তো ছিল আমাদের ইতিহাস। কিন্তু এই বদনাম থেকে আমরা বাংলাদেশকে শান্তির দেশে উন্নীত করেছিলাম। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়, এই নীতি আমরা অনুসরণ করেছিলাম। কিন্তু আজকে সবকিছুই শেষ হয়ে গেছে। তবে আমি দেশের মানুষ আপনাদের বলবো, আপনাদের সাহস আছে, শক্তি আছে। আমাদের অগণিত নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। আজকে ছাত্র, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী কেউই রেহাই পায়নি। এইরকম অবস্থা তো আমরা কখনো চাইনি। বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশ হবে শান্তির দেশ, উন্নত দেশ, এবং বাংলাদেশ হবে সারা বিশ্বে একটা বিস্ময় হিসেবে গড়ে উঠবে, উন্নয়নের রোল মডেল হিসেবে। ইনশাল্লাহ আবার আমরা দিন ফিরে পাবো, আমি বিশ্বাস করি। শহীদের রক্ত বৃথা যায় না। যে সংগঠন ক্ষমতায় থাকা অবস্থায় 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করলো, শহীদ মিনার গড়ে তুললো, আজকে তারাই যেতে পারবে না। এর থেকে দুঃখের আর কি হতে পারে? তবে এই অন্ধকার কেটে যাবে, আবার বাংলাদেশের মানুষ সগৌরবে ফিরে আসবে, এই বিশ্বাস আমার আছে। এই রমজান মাস সবাইকে আমি রমজানে মোবারকবাদ জানাচ্ছি এবং ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। ইনশাল্লাহ দিন ফিরে আসবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আমরা। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রমজানের মোবারকবাদ জানাই, ঈদের আগাম শুভেচ্ছা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।